চারপাশেই গাছগাছালি, পাখির কিচিরমিচির ধ্বনি যেন আখির সব ক্ষতকে অল্পর জন্য ওষুধের কাজ করলো। তাই সাত সকালে আপন মনে হাঁটছে সেগুলোর উপর দিয়ে। সাত সকালে এমন পরিবেশে হাঁটা যে আখির নিত্যদিনেরই পছন্দ। হঠাৎ করে আখি আশেপাশে কারো উপস্থিতি আন্দাজ করতে পারল, কারণ সে হঠাৎ দাঁড়িয়ে যাওয়ার পরে অন্য স্থান থেকে শুকনো পাতার মেস শব্দটা তার কানে এলো। মানে তার আশেপাশে কেউ একজন আছে যে আখির সাথে এখানে বিচরণ করছে। চারপাশে বিচরণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো আখি, না কাউকে পেল না। হয়তো কোনো ব্যাঙ বা ছোট কোনো প্রজাতির পশু হবে যা পাতার উপর দিয়ে গেছে, আর সেদিকে তার ভ্রুক্ষেপ করলো না আখি, কারণ শব্দটা একবারই কানে এসেছে তার। আবারও হাঁটায় মন দিল আখি, কিন্তু না, কেন যেন মনে হচ্ছে কেউ ওর উপর নজর রেখে চলেছে। ছোটবেলা থেকে আখির স্রষ্ট ইন্দ্রিয়ের ক্ষমতা প্রচুর, সব কিছুতেই সহজে অভিজ্ঞতা অর্জন করে নেওয়ার আলাদা প্রতিভা সম্পন্ন সে। তাই নির্দ্বিধায় বলতে সক্ষম হচ্ছে কেউ ওর পুষি করছে। এবার বেশ জোর গলায় চারপাশ কাঁপিয়ে বলল আখি, কে কে আমার পিছু নিচ্ছে? সাহস থাকলে সামনে আয়। আখি নিজের প্রশ্নের কোনো উত্তর পেল না। দুশ্চিন্তাগ্রস্ত হলো বড্ড। কেউ ওর পিছু করছে এটা নিশ্চিত আখি, তবে কে সে? আখি হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 8টা বেজে গেছে। বাড়ি থেকে বেশ দূরেই চলে এসেছে সে। এবার তাকে বাড়ি যেতে হবে, তাছাড়া আজ হাসপাতালেও যেতে হবে। তাই বাড়ির দিকে হাঁটা ধরল। বড় একটা গাছের পিছন থেকে আখির যাওয়ার দিকে তাকিয়ে রইল কালো হুডি পরিহিত কেউ একজন। মুখে কালো মাস্ক, সাথে হাতে কালো রঙের হাত মোজা, পায়েও কালো শু। হোয়াটসঅ্যাপে আজকেও আখির নাম্বার চেক করেছে আদৃত। একদিনই নাম্বার থেকে যে সব থেকে বেশি নোটিফিকেশন আসতো, ডাক্তার সাহেব কেমন আছেন, মিস করছেন আমায়? জানি তো করছেন, হিটলার আখিকে বলা কি এত সহজ? ডাক্তার সাহেব, আমি আপনার বাড়ির বাহিরে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, আপনি নিচে আসেন, না হলে আমি উপরে এসে আঙ্কেল আন্টিকে ঘুম থেকে উঠাতে হবে। ওই ডাক্তার সাহেব, কোথায় আপনি? রিপ্লাই কেন করেন না? আপনার কোনো ফাঁকা দানে মই দিলাম আমি? জানেন তো পাকা দান কখনো সৌসিকে দেখিও নি, মই কি করে দিব? কথাগুলো ভেবে প্রায় দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আদৃত। না, আখি তাকে ব্লক করলো আর না তো সে। তবে হুট করে যে সে 6 বছর আগের মেসেজ দেওয়া বন্ধ করলো আখি, আজও আর দেয় না। সারাদিন তো এই নাম্বারে অনলাইনে পায় আদৃত আখিকে, চেক করেছে বারবার। যদি এখন একটা মেসেজ আসে সে আগে, তবে আখির হয়তো তাকে মনেই নেই যে মেসেজ করবে। কথাটা মেনে নেওয়া কতটা কষ্টসাধ্য শুধু আদৃত জানে। কেন চলে গেলে আখি? আজ তোমার সুখের জন্য তোমাকে ছেড়ে চলে আসলাম, তবে আমি যে ভালো থাকতে পারছি না আখি। আমার জীবনের প্রথম ভালোবাসা, সে প্রথম নারী তুমি, আর তোমাতেই যে মনের সমাপ্তি আখি, তুমি কি তা আদৌ জানো? শত চেষ্টার পরেও রাতভর চোখে নিদ্রা জোটাতে ব্যর্থ হলো আদৃশ। শরীরকে তো সুখের বেলা বেশি দিয়েছিল, কিন্তু তবে মনের প্রশান্তি আনতে সক্ষম হলো। রাতের এদিকের পাশ থেকে আবারও নিজ কক্ষে চলে এসেছিল আদৃশ। দেওয়ালে টাঙানো আখির ছবি দেখে গিয়েছিল রাতভর। আখি সত্যি ওকে ছেড়ে চলে গেছে। বাপ দিয়ে বুকটা কেঁপে উঠছে তার বারবার। না, আখি তাকে কখনো ছেড়ে যাবে না। আখি নামক রমণী যে তার প্রেমে বদ্ধ উন্মাদ, যে এক আদৃশের জন্য সকল কিছু ত্যাগ করে দিল, সে আদৃশকে ছেড়ে যাবে বাবাও দুরূহ। তবে আখি যে সত্যি বাড়ি ত্যাগ করে গেল, ব্লক করে দিল আদৃশকে সকল জায়গা থেকে, বন্ধ করলো আখিকে পাশে পাওয়ার সমস্ত রাস্তা। আখি তো আদৃশকে চোখে হারাতো। অল্পক্ষণের দূরত্ব তার মনে বড্ড অভিমানের যোগান দিত। মনে পড়লো আদৃশের এমনই একটা দিনের কথা। সেদিন আদৃশ কাজ থেকে তাড়াতাড়ি আসবে বলল, জরুরি কাজ পড়ে যায়। এদিকে তার অপেক্ষায় আখি অভিমানে ভরপুর হয়ে বসে আছে নিজের কক্ষে। আদৃশ বাড়ি ফিরে বুঝতে পারলো তার ভালোবাসার কাঙাল, তার প্রেমে প্রমত্ত অঙ্গনা তার অপেক্ষার অভিমান জমেছে। তাই পিছন থেকে হাসি মুখে এসে তাকে জড়িয়ে ধরল বেশ অধিকার নিয়ে। কানের লতিতে চুমু দিয়ে বলল, সরি সুইটহার্ট, আর কখনো দেরি হবে না। আমি কারো সুইটহার্ট না, ছাড়ো আমায়। কাজে ছিলে কাজে যাও, আমার কাছে কেন আসলে? আমি তো পাগল, সব কাজকর্ম পেলে এসে তোমার জন্য অপেক্ষা করি। বললাম তো সরি, আর কখনো হবে না এমন। শেষবারের মতো ক্ষমা প্রার্থী তোমার প্রেমে, এই ব্যাকুল হৃদয়। আখি অতি অভিমানে কিছু বলছে না। কথা বলবে না আমার সাথে? না। সত্যি বলবে না? না। শিওর তো তুমি? শিওর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। যতক্ষণ না ফেরার কথা বলবে ততক্ষণ আর ফিরবো না। তারপর আদৃশ চলে গেল তার এক বন্ধুর বাসায়। সে জানতো তার আখি তার উপর পাহাড় সমান অভিমান করে থাকলেও তার দূরত্ব শেষ হইবে না। আর আখির সাথে এমন মজা করা যে তার প্রায় দিনেরই প্রিয়। তাই সেদিন লুকিয়ে গিয়েছিল। 8 ঘন্টার মধ্যে আখির ফোন দেওয়া শুরু হলো আদৃশকে। আদৃশ মজা করে ওর ফোন ধরছিল না, যার ফলস্বরূপ আখির মনের অস্থিরতা প্রবল বেগে বেড়ে যায়।
কান্নায় পরিণত হয়েছিল। ভয়েস মেসেজ করে কেঁদে কেঁদে বলছিল আদৃশকে ফিরে আসতে। তার কান্নার ধ্বনি উতলা করেছিল আদৃশের মন তখন। তাই তো ছুটে এসেছিল সেদিন তার হৃদয় হরণের কাছে। আখি ঝাপটে ধরেছিল তাকে কাছে পেয়ে, বুকে লেপটে কান্না মিশ্রিত আদুরি স্বরে বলেছিল, কোথায় চলে গিয়েছিলে তুমি? আর কখনো এভাবে গেলে কি করব আমি জানি না। আরে তুমিই তো বললে কথা বলবে না। তুমি তো কথা না বললে আমি কি করে থাকি বলো? তাই বলে দূরে চলে যাবে? খবরদার, আর যদি কখনো এমন করেছ তো রাগ হোক বা অভিমান, আমরা একে অপরের সাথে থেকে মানিয়ে নিব, কিন্তু কখনো দূরে চলে যাব না, কখনোই যাব না। লাভ ইউ ফুলপুরি, লাভ ইউ মোর আমার উকিল সাহেব। মেনে নিতে পারছে না আদৃশ। আখি তো কখনো ওকে ছাড়া থাকতেই পারে না, তবে আজ কিভাবে চলে গেল, কেমনে থাকতে পারছে ওকে ছাড়া? ভাবতে ভাবতে শ্রেণী বেয়ে নিচে নেমে আসছিল আদৃশ। হঠাৎ করে বাহির থেকে দ্রুত পায়ে ঋতিকাকে ঘরে প্রবেশ করতে দেখল। সোজা প্রশ্ন করলো তাকে, ঋতিকা, কোথায় গিয়েছিলে এত সকাল সকাল? ঘরে ঢোকার ক্ষণে আদৃশকে প্রথম খেয়াল করেনি ঋতিকা। আদৃশের হঠাৎ প্রশ্নে বেশ হকচকিয়ে উঠল। কিছুটা থেমে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে জবাব দিল, ওই তো একটু হাঁটতে মন চাইছিল সকালবেলা, তাই হাঁটতে বেরিয়েছিলাম। তুমি কখন উঠলে? টেবিলে বসো, আমি নাস্তা দিচ্ছি। আদৃশ আর ও তো না ভেবে নাস্তার টেবিলের একটা চেয়ারে বসে পড়ল। এক দৃষ্টিতে নাস্তার টেবিলের দিকে তাকিয়েছিল। মনে চলছিল তখন আখির স্মৃতি। হঠাৎ কেউ সামনে এনে একটা পায়েসের বাটি রাখলো। পায়েস দেখে ঠোঁটে এক ঝলক হাসি টেনে আখি নামটাই বলে উঠল। আশায় নয়ন ভরে হুঠার চোখে তাকালে সামনে দাঁড়ানো উক্তি ব্যক্তিটাকে দেখে হাসি মলিন হলো তার। মনটা যে এত সুন্দর সকালবেলা আখি দর্শন করতেই চাইছিল খুব করে। আখি প্রায় দিনই ব্রেকফাস্টে আদৃশের জন্য পায়েস বানাতো, তাই আজকে আশাটা রাখা ভুল ছিল না আদৃশের। এক পলকের জন্য মনে হয়েছিল তার আখি ফিরে এসেছে। রীতিকে আবার হাসি মুখে বলল, পায়েস বানিয়েছি, খেয়ে নাও। খাবো না, আমার কাজ আছে। আর না বসে টেবিল থেকে উঠে বাহিরের দিকে প্রস্থান করলো আদৃশ। ঋতিকা স্বাভাবিক দৃষ্টিতে তা যাওয়ার পানে তাকালেও বাম হাতে পায়েসের বাটির গায়ে শক্ত করে ধরে রাখলো, যেন হাতের জোরে বাটিটা এখনই ভেঙে যাবে। নিজের জন্য নতুন জিনিসপত্র কালকে কিনে নিয়ে এসেছিল আখি। একটাও শাড়ি কিনেনি। আদৃশকে শাড়িতে দেখতে বেশি পছন্দ করত। নিজের কখনো মন না থাকলেও আদৃশের জন্য রোজ শাড়ি পরার অভ্যেস গড়েছিল আখি। এখন সে অভ্যাসটা ছেড়ে দেওয়ার দিন চলে এসেছে। আজ আর কাঁদেনি আখি। দুদিনই চোখের তলায় কালি পড়েছে, মুখটা কেমন শুকিয়ে গেছে। ফর্সা মুখে ফ্যাকাশে ভাবটা কেমন জানি বেমানান লাগছে। তবে কেন তাকে বেমানান লাগবে? আদৃশ যখন নতুন বউকে নিয়ে খুশি থাকতে পারে, তবে আখি কেন একাকিত্বে পড়বে না? আবারও সিঙ্গেল জীবনের মজা নেওয়ার সুযোগ এসেছে। এটা কি আর কম পাও না? হাজারো দুঃখের মধ্যে একটা খুশি থাকার কারণ খুঁজে যদি সত্যি ভালো থাকা যায়, তবে মন্দ কিসের? কথাটা ভেবে মুখে একটা প্রশান্তিময় হাসি ফোটালো। জিন্সের সাথে লং টপস পরে নিল, চোখে কাজল টানলো, চুলগুলো ছেড়ে দিল, কানে হালকা দুটো দুল পড়েছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে পাতলা এক আবরণ তৈরি করেছে। অবশেষে অ্যাপ্রনটা গায়ে দিল। অনেকদিন পর পুরাতন পর্মে ফিরে এলে আগে প্রাণবন্ত একটা হাসি দিল আয়নায় নিজেকে দেখে। শ্বাসটা অনেকাংশে তার শরীর ও মনের প্যাকাশে ভাবটা যে ঢেকে দিয়েছে। খুশি মনে ব্যাগটা হাতে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো আখি। হঠাৎ আরিয়ান মির্জা আদ্রিতকে কল দিয়ে বসলেন। আদ্রিত ফোন ওঠালো। আসসালামু আলাইকুম বাবা, কি করছো? আদ্রিত, তোর মা হঠাৎ হার্ট অ্যাটাক করেছে। আমি বুঝে উঠতে পারছি না কি করব। আমরা ওকে হাসপাতালে নিয়ে এসেছি। ও বারবার তোকে দেখতে চাইছে। প্লিজ বাবা, তুই এবার চলে আয়। কি? মা এখন কেমন আছেন? ডাক্তার এখনও কিছু জানার নেই? তুমি চিন্তা করো না বাবা, আমি এখনই আসছি আর্জেন্ট ফ্লাইটে। তুই জলদি আয় বাবা, রাখছি। ফোনটা কেটে দিয়ে বেশ গুমড়ো মুখ করে আরিয়ান মির্জা স্ত্রী শায়লা মির্জার দিকে তাকিয়ে বললেন, এত বড় মিথ্যে না বলালে হতো না? তোমার মিথ্যে যদি আমার ছেলে আমার বউকে ফেরাতে সক্ষম হয়, তবে এমন মিথ্যে আমি তোমায় রোজ বলাবো। কথাটা বলে পিক করে হেসে দিলেন শায়লা মির্জা। আরিয়ান মির্জা স্ত্রীর এমন কথায় মুচকি হাসলেন। হাই ডাক্তার আখি, কেমন আছো? তাহলে রিপোর্টের কোলের হঠাৎ আগমনে বেশ বিরক্ত হলো আখি। মেয়েটি যে বড্ড গায়ে পড়া। আদৃশের জন্য অনেক পাগলামি করতো, যদিও আদৃশ তাকে কোনো পাত্তা দেয়নি কখনো তেমন। আদৃশের পিছন পড়া নিয়ে একদিন তাকে বেশ কথাও শোনায় আখি। তারপর থেকে তাকে তাদের আশেপাশে তেমন আর দেখা যায়নি। এতদিন পর সোজা আখির কেবিন অবধি চলে আসছে, নিশ্চয়ই কোনো মতলবে ভালোই জানে আখি। তাই সোজা সাপটাই বলল, ভালো আছি। তাই এখানে হঠাৎ?
না, তাজা একটা খবর শুনলাম, তাই ভাবলাম একটু খোঁজ নেই। কত তারিফ শুনেছি তোমার ওই মুখে, তোমার আদৃশের। ভালোবাসার উপর কি বিশ্বাস তোমার, তাকে নিয়ে কত গর্ব। তবে তার নতুন বিয়ের বিষয়টা কেমন জানি হজম করতে পারছিলাম না, তাই তো আশা। বুঝতেই তো পারছ, তা কত অপমানই না সইলাম আমি। ভাবছি এবার ফিরিয়ে দেই, কি বলো? দেখো কলি, সেদিন আমাদের অ্যানিভার্সারি পার্টিতে তুমি ড্রিঙ্কস করে অশ্লীলতা করতে চাইছিলে আদৃশ্যের সাথে। তাই না চাইতেও তোমার সাথে আমায় বাজে ব্যবহার করতে হয়েছিল সেদিন। সেটাকে এভাবে মাথায় নিয়ে ঘুরলে তো আর হবে না, বলো? হুম, বাঁধে পড়ে এখন বেজা বেড়াল হয়ে গেলে। হা কাহা করে হেসে উঠল কলি। ছাড়বো না আখি, তোমায় এটা জানাতে এসেছিলাম। পারলে আমাকে আটকিও। চলি কেমন? আখির সামনে চেয়ারে বসেই এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে গেল কলি আখিকে। আখি বেশ চিন্তিত হয়ে গেল এবার। কলি নামক বেহায়া মেয়েকে সে ভালো করেই চিনে, একে আটকানো যাবে না। তবে আদৃশের সাথে বিচ্ছেদের বিষয়টা আখি চায় না মিডিয়াতে যাক, এতে যে ওর নাম ডাক বেশ খারাপ হয়ে যাবে। কি করবে এবার, তাই ভেবে চলল আখি। হাসপাতালে প্রবেশ করেছে অপরূপা এক রমণী। নাম তার রিঙ্কি। জন্ম বাংলাদেশে হলেও আমেরিকাতেই বড় হওয়া তার। মা বাবা বাঙালি, তাই ভাষাটা বেশ জানে সে। নিজেও পেশাগত একজন ডাক্তার। বাংলা ভাষা জানলেও স্বভাব, আচরণ বা রুচি কোনো দিক থেকে তার মধ্যে বাঙালি নারীত্বের কোনো ছোঁয়া নেই। নাইটি পরে হেলে দুলে হাসপাতালে প্রবেশ করছে। রিঙ্কি বলতেই ছেলেদের বুকের কম্পন। ও হাসপাতালে আসা মানে রোগী থেকে ডাক্তার অবধি ওকে উল্টো পড়ে দেখা। নাইটিতে ওকে যে এক আলাদা আকর্ষণীয় লাগছে। লুলুপ দৃষ্টিতে আশেপাশে সবাই যেন গিলে খাচ্ছে তাকে। হাজার জন তার প্রেমে মশগুল থাকলেও তার মনে একজনকে ধরেছে, আদৃত্য নামক সুদর্শন পুরুষকে, যে তার সাই। আদৃত্য চলে যাবে খবরটা কানে যেতেই ঘুম থেকে উঠে সোজা এখানেই চলে আসলো। আদৃত্য হাসপাতালে এসেছে সবাইকে নিজের যাওয়ার কথাটা জানিয়ে দিতে। আদৃত্য নিজের কেবিন থেকে বেরোবে ঠিক তখনই রিঙ্কি ছুটে এসে তাকে জড়িয়ে ধরবে। তার আগে আদৃত্য পিছু হটে যায়। রিঙ্কি নিরাশ হয়ে জায়গায় স্থির হয়। আদৃত্য বেশ রূঢ়ভাবে বলল, রিঙ্কি, তোমাকে কেন বলেছি আমার টাচিং পছন্দ না? সরি, আসলে খেয়াল থাকে না। তুমি চলে যাবে শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আর বেশি কিছু না হলেও হাঁকটা তো করতেই পারো। I am not interested in these things. You know this very well. By the way, দেশে যাচ্ছি, পারলে তাড়াতাড়ি ফিরে আসবো। আল্লাহ হাফেজ। কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে এলো আদৃত্য। আদৃত্যের প্রতি গায়েল দৃষ্টি তাক করে মুচকি হাসল রিঙ্কি। নিজেকে বিপুল কাজে ব্যস্ত রেখেছে আখি। আদৃশ্যের খেয়াল যাতে দূর দূর অবধিও তাকে না ছুতে পারে। কিছু ইম্পর্ট্যান্ট ফাইল কেবিনের কাভার্ডে রাখতে গিয়ে হঠাৎ করে কিছু কাগজের নিচ থেকে বেরিয়ে এলো একটি ডায়েরি। ডায়েরিটা আখির চিরপরিচিত। নিজের জীবনের কিছু সুন্দর মুহূর্ত যে সেখানে সে নিজের হাতে ফুটিয়ে তুলেছিল। বড় করে ওটার উপরে লিখেছিল ডাক্তার আদৃত্য। এখনও সেটাতে তার নাম লেখা। লেখা তাকে নিয়ে চলমান এক সময়কার আখির অকৃত্রিম ও অসীম অনুভূতি। এই ডায়েরিটা কিনতে গিয়ে যে আদৃত্যর সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল। আখি তখন কিশোরী, সবে মাত্র 18-তে পা রেখেছিল। ডায়েরি লেখার খুব শখ ছিল তার। সেদিন একটা দোকানে গিয়েছিল ডায়েরি কিনবে বলে। একটা ডায়েরি বেশ করে তার নয়ন কাড়ল। তবে ডায়েরিটাতে হাত দিতেই অপর পাশ থেকে ডায়েরির উপর আরেকটা হাত টান পড়ল। তাকিয়ে দেখলো আখি বেশ লম্বা চড়া বলিষ্ঠ দেহের অধিকারী একজন যুবক। আখির কপাল কুঁচকে বলল তাকে, এটা আমি পছন্দ করেছি, এটার পেমেন্ট আমি করে দিয়েছি। এটা তো আমি আগে ধরেছি, এটার মালিক আমি। নাম লেখা আছে নাকি গায়ে? লিখে নিব। সাহস থাকলে লিখে দেখান তো। দেখুন, আমি মেয়েদের সাথে কখনো তর্কে জড়াই না। তাদের যথেষ্ট সম্মান করি আমি। আমি ছেলেদের সাথে তর্কে জড়াই, আর তাদের একদমই সম্মান করতে পারি না। আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন, আর আপনি সীমার ভিতরে থেকেও বাহিরে কাজ করছেন। উফ, অসহ্য। উফ, মোটেও সহ্যকর না। দোকানদার দুজনের দিকে ভ্যাবাসাকা খেয়ে তাকিয়ে রইল বেশ কিছু সময়। তারপর হুবহু একই ধরনের একটা ডায়েরি ওদের সামনে রেখে বলল, ভাইয়া আপু, আপনারা ঝগড়া না করে একটু কম্প্রোমাইজ করুন। একজন এই ডায়েরিটা অন্যজনকে দিয়ে এটা নিয়ে নিন। একই তো, কম্প্রোমাইজ ওয়ার্ড আমার ডিকশনারিতে নেই। একই সাথে দুজনের কথাটা বলে একে অপরের দিকে তাকালো। তারপর আদৃত্যের দিকে কপালে বাস ফেলে তাকানো অবস্থায় আখি বলল, আশ্রয়ে আঞ্জুম আখি, কখনো কম্প্রোমাইজ করবে না। নেন আপনার টাকা। দোকানদারকে এক হাতে টাকা দিয়ে আদৃত্য কিছু বুঝে ওঠার আগে অন্য হাতে ডায়েরিটা টান দিয়ে ছুটে পালালো আখি।
অতীতের কথাগুলো ভেবে মনের অজান্তে হাসি ফুটল আখির ঠোঁটে। তবে সত্যতা মস্তিষ্কে নাড়া দিয়ে উঠতেই হাসি বিলীন হলো তার। আদৃত আখির প্রথম ভালোবাসা, যাকে চাইলেও কখনো বলা যায় না, মনের এক কোণের কোথাও রয়ে যায় লুকিয়ে। আদৃশ জীবনে আসার পর আর কখনো আদৃতের কথা ভাবতে চায়নি আখি, আদৃশকে ধোঁকা দেওয়া হবে বলে। আদৃশ যদি কখনো জানে আখি আদৃতর কথা মনে করে, তবে সে কষ্ট পাবে, এ ভেবে নিজেকে গুটিয়ে নিয়েছিল আখি। তবে আদৃতের সকল স্মৃতি থেকে দূরে যেতে পারেনি সে। তাই আদৃতের স্মৃতি মনে করিয়ে দেয় এমন সব কিছু নষ্ট করে দিল। তার জন্য লেখা ডায়েরি আর তার একখানা ছবি এখনও আখির কাছেই রয়ে গেছে। সবার চোখের আড়াল করে সেই স্মৃতিকে আখি এখানে লুকিয়ে রেখেছিল এনে। এবার ছবিটা বের করলো আখি ডায়েরির ভিতর থেকে, হাত বুলালো সেই ছবির ওপর, দিমিস্বরে বলল, ভালো আছেন না? ডাক্তার সানিয়াকে নিয়ে সুখে হয়তো সংসার করেছেন। কপাল তো আমারই খারাপ ছিল। যাই হোক, আপনি খুশি থাকুন, সব সময় এটাই চেয়ে এসেছি, আর আগামীতেও তাই চাইব। হঠাৎই ফোনের রিংটোন বেজে উঠলে আখি ডায়েরিটা হাতে নিয়ে ফোন রিসিভ করল। অচেনা নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ফোনের ওপাশ থেকে কোনো উত্তর না আসায় আখি আবারও বেশ বিরক্তি নিয়ে বলল, কে বলছেন? ফোন করে কথা বলছেন না কেন? কথা বলা কি জরুরি অনুভব করে নিতে পারো না আমায়? ছেড়ে তো চলেই গেলে, একবারও কি মনে পড়ে না আমার কথা? লম্পটদের কথা মনে করার টাইম আখির নেই। ফোন কেটে দিল আখি, সাথে সাথে ব্লক করলো আদৃশকে। পরের বার ফোন দিয়ে আর পেল না আখি আদৃশকে। মনে অস্থিরতা আরও বেড়ে গেল। নতুন সিম কিনেছিল আখির সাথে যোগাযোগ করবে বলে, কিন্তু আখি সেই রাস্তাও বন্ধ করে দিল। এতটা পর কিভাবে করতে পারলো আখি তাকে? সারাদিন বারবার ফোন করা আখি, বাহিরে কোথাও আসলে বারবার মেসেজ করা আখি আজ তার সাথে যোগাযোগের সব মাধ্যমে বন্ধ করে দিয়েছে। এদিকে আখির সাথে কথা না বলে তাকে না দেখে সব কিছুই যেন অনর্থক লাগছে আদৃশের কাছে। কি করে পারছে আখি তাকে ছাড়া থাকতে? সে তো কোনো কাজে মন বসাতেই পারছে না। তখনই হৃদিকার কল এলো আদৃশের নাম্বারে। কেন যেন কলটা উঠানোর জন্য মন চাইল না, তাই উঠালোই না, বরং ভাবতে থাকলো আখিকে কীভাবে ফেরানো যায়। আখি নিয়ে এলো নিজের সে ডায়েরিটা নিজের সাথে করে। আদৃত কখনো তাকে ধোঁকা দেয়নি, যথেষ্ট মর্যাদা দিয়েছিল আখিকে। চাইলে সে আখির মন নিয়ে খেলা করতেই পারত, নোংরামো করতে পারত আখির ভালোবাসা নিয়ে, কিন্তু আদৃত সেরকম ব্যক্তিই নয়। হ্যাঁ, আখি আর কখনো আদৃত জীবনে ফিরে যেতে চায় না, আর না তো আদৃশের জীবনে ফিরবে। এমনকি সে জীবনে আর কোনো পুরুষই চায় না। একা জীবনটা কাটাবে নিজের মতো করে। কোনো অনাথকে দত্তক নিয়ে তাকে নিজের নাম দেবে ভেবে নিয়েছে। তবে আদৃতকে নিয়ে তার মনে জমে থাকা সম্মান কখনো কম হবে না। তাই তার শেষ স্মৃতি আখি তার নিজ থেকে দূরে করে রাখবে না। তাই নিজের কক্ষের কাবাডে এনে রেখে দিল তা সযতনে। দিন শেষে বাড়ি ফিরল আদৃশ। আজ বাড়িতে প্রবেশ করতে যেন মনে চাইছিল না। ঘরে প্রবেশ করতে মনে হলো পুরো বাড়িটা কেমন খা খা করছে। আখি ব্যতীত বাড়িটা যেন চিনি ছাড়াছা। আখির হই হুল্লোড় হাসি তামাশায় যে বাড়িটা ভরে থাকতো সবসময়। কাজ থেকে ফেরার পর বাড়িতে প্রবেশ করতে দেখতে পেত আখির হাসিখানা মুখখানা, যা প্রশান্তি দিত আদৃশের মনে। আজকে ঋতিকার চেহারা দেখে সে প্রশান্তিটা আসলো না তার। তবে কেন? সে তো ঋতিকাকেও ভালোবাসে, তবে সে প্রশান্তি কেন পেল না? আদৃশের ভাবনায় সেদ পেরে আর ঋতিকা বলল, আদৃশ, ফ্রেশ হয়ে নাও, খেতে দেই? না ময়না পাখি, আমি খাবো না, খেয়ে এসেছি, তুমি গিয়ে বরং শুয়ে পড়ো। কথাটা বলে ঋতিকাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা তার নিজের কক্ষে চলে গেল আদৃশ। ঋতিকা সেভাবেই তাকিয়ে রইল আদৃশের দিকে, আর মনে মনে কি যেন ভাবতে থাকলো। পরদিন সকালে, কি হলো গো, এত সময়ে তো আমার ছেলে এসে পড়ার কথা। আরে শায়লা, উত্তেজিত হয়েও না তো, বলেছে তো দেশে এসে গেছে, ট্রাফিকে আটকা পড়েছে হয়তো। ইস, কবে যে আমার ছেলেটা আসবে বাসায়। আজ জ্যাম লেগেছে বড্ড। পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটো গাড়ি। একটাতে আদৃত্য নামক এক অস্থির হৃদয়ের পুরুষ বসে আছে, যে তার অসুস্থ মায়ের কাছে যাওয়ার জন্য ব্যাকুল। অপরটাতে এক রমণী, তার নাম আখি। সে তার দায়িত্ব পালনে যাওয়ার জন্য প্রহর গুনছে। দুজনেই অপেক্ষায় মশগুল। তবে এরা জানে না, চোখ হটিয়ে যদি একবার ফাঁসে গাড়িটার দিকে দৃষ্টি দেয়, তবে তাদের 6 বছরের অপেক্ষারই অবেশন করতে পারে। গাড়িতে বসে ফোন ঘাঁটছে আখি, তবে গাড়িতে বসে বেশ বিরক্ত হচ্ছে আদৃত। ট্রাফিক ছাড়ার নাম নেই। এদিকে নিজের মনকে সান্ত্বনা প্রদানেও ব্যর্থ হচ্ছে সে। মায়ের এমন অবস্থা সম্পর্কে জেনে মা পাগল ছেলে কীভাবেই বা ভালো থাকবে। বিরক্তিতে আশপাশ করছে আদৃত। হঠাৎই আদৃত চোখ আটকা পড়ল পাশের গাড়ির ওপর।
প্রবল হাওয়া বইছে তখন, বৃষ্টি নামবে হয়তোবা, তাই তার আগমন বার্তা দিয়ে যাচ্ছে। সুন্দরী ললনী সুন্দরী এক রমণীর চুল হাওয়াতে দুলছে। অনেকটা একপাশ হয়ে এক হাতে ফোন টিপছে, অপর হাতে চুলগুলো সামলাতে ব্যস্ত সে রমণী। চেহারার উপর থেকে চুল সরাতেই পারছে না এমন হাল। আদ্রিত্যের আখি যখন স্থির হয়ে রয়ে গেল সে রমণীর উপর। বুকটা ধুক ধুক করতে শুরু করলো তার। কেমন জানি চেনা চেনা এক অনুভূতি তার শরীরে দোল খাইয়ে যাচ্ছে। সেই হাত, সেই চুল, তার পাশে থাকা সেই অনুভূতি খাপ ছাড়া বাতাস যে আজ আদ্রিত্যের বিপক্ষে যাওয়ার পণই করে এসেছে। শত চেষ্টার পরেও আদ্রিত্য নামক যুবক দেখতে সক্ষম হচ্ছে না সে রমণীর চেহারাখানা। আখের বাতাস বেশ পছন্দ, তাই ফোন রেখে বাতাসের দিকে, যে দিকটা আদ্রিত বসে আছে সেদিকেই ফিরবে। ঠিক তখনই ট্রাফিক ছেড়ে দিল, যাতে করে আদ্রিত্যর গাড়ি তার ড্রাইভার আগে ছেড়ে দেয়। আদ্রিত্য জানালা দিয়ে তাড়াতাড়ি বাহিরে দেখলেও সেই গাড়িটা আর খুঁজে পেল না। নিরাশ হলো আদ্রিত্য। সে কি সত্যি আখি ছিল? তবে কি তার আখিকে এত পাশে পেয়েও একবার নয়ন ভরে দেখার ভাগ্য জুটিয়ে উঠতে পারল না আদ্রিত্য? আখি তার লয়ারের সাথে কথা বলে নিয়েছে। ডিভোর্সের কাগজ ছিঁড়ে দিয়েছে আদ্রিস, যার ফলস্বরূপ তাদের এখনও ডিভোর্স হয়নি। তাই তাকে আবারও কাগজ বানাতে হবে, নয়তো আদ্রিসকে তা করার জন্য বাধ্য করতে হবে। আর আদ্রিস না মানলে তার উপর কেস করবে ভেবে নিয়েছে আখি। বাড়ি ফিরে মাকে সুস্থ সবল দেখে বেশ রেগে গেল আদ্রিত। মাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে বলেই তাকে বাড়িতে আনিয়ে নেওয়া হলো। মা তো ছেলেকে দেখে মহা খুশি, তবে বেশ নারাজ হলো আদ্রিত। একটা লিমিট থাকে মা, তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। সব কাজ ফেলে চলে এসেছি। মনে কি কি না দুশ্চিন্তা আসছিল আমার। এমন নাটক তুমি করাতে পারলে মা? আর বাবা তুমি তুমি এত বড় মিথ্যে নাটকে কিভাবে জড়াতে পারলে? তুমি জানো আমি মিথ্যে কতটা অপছন্দ করি। তুই যে একদমই দেশে আসতেই চাইছিলি না, তাই তো বাধ্য হয়ে আমাদের এমনটা করতে হয়েছে বাবা। মায়ের অনুভূতি তুই কি বুঝবি? মাকে ভালোবাসলে 6টা বছর এভাবে দূরে দেশে পড়ে থাকতি না। আজ যদি আমি সত্যি হার্ট অ্যাটাক করে মারা যেতাম তবেই হয়তো ভালো হতো। শায়লা মির্জার আবেগে মিশ্রিত হয়ে কান্না করে কথাগুলো বলে গেলে তা বেশ আঘাত করে আদ্রিতর মনে। ছুটে গিয়ে মাকে বুকে জড়িয়ে নেয়, বলতে থাকে, মা আর কখনো এমন কথা বলবে না। আল্লাহ যেন আমার আগে আমার মা বাবাকে এই পৃথিবী থেকে না নেন। আমি তাহলে সেটা সহ্য করতে পারবো না। পাগল ছেলে আমার, তোকে আল্লাহ যেন দীর্ঘজীবী করেন, এটাই দোয়া করি আমরা। আমি প্রতি মোনাজাতে, ফিরে এসেছিস আর কখনো যাস নে, এই মায়ের বুকটা খালি করে। থেকে যাওয়ার কথায় বেশ ফিকে ভাব এলো আদ্রিসের চেহারায়। তবে বর্তমানে এ নিয়ে আর কোনো কথা বাড়ালো না আদ্রিত। ফ্রেশ হবে বেলা নিজ কক্ষের দিকে চলে গেল। আজ কেন যেন বড্ড মনে পড়ছে আখির আদ্রিতের কথা। 6 বছর পর আজ প্রথম এভাবে আবারও আখি মনে করছে আদ্রিতকে। তবে কেন? ও তো আখির প্রাক্তন, তাকে তো ভুলে গেছে আখি। তাকে কেন মনে করবে? না, সে তাকে মনে করবে না। তার জীবনে তো অন্য কেউ আছে, যাকে নিয়ে সুখে আছে সে। তার সুখের জন্যই তো আখি তাকে ছেড়ে চলে এলো। অন্য নারীর প্রেমে যে সে নিজের ভাগ বসাতে চায়নি সে হৃদিকার মতো কারো ভালোবাসা কেড়ে নিতে। তাই তো চলে এসেছিল সেদিন। ভেঙে পড়েছিল বড্ড। আদ্রিস না থাকলে হয়তো সে প্রেম দহনের বেড়াজাল থেকে কখনোই বেরোতে সক্ষম হতো নাকি। একজনকে বলতে অন্যজনের সাহারা নিতে গিয়ে তাকে মনে জায়গা দিয়ে গেল আখি। সেটা ছিল আখির জীবনের সব থেকে বড় একটি ভুল। তখন সেই অবুঝ মঞ্চে এত কিছু বুঝতো না। ভুলের মাসুল এভাবে দিতে হবে জানলে সে পথে পায়ে বাড়াতো না আখি গবুও। জীবনে কখনো কারো কাছে সাহারার খোঁজ করতে নেই। নিজেকে সামলে নেওয়া নিজেকেই শিখে নিতে হয়। দেরি করে হলেও আখি বুঝতে সক্ষম হয়ে গেছে বিষয়টা। আর সেই ভুল আখি আবারও কখনো করবে না মস্তিষ্কেই মনে গেঁথে নিয়েছে। আদ্রিস কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আজকে মনটা বেশ ফুরফুরে। আখির রাগ ভাঙাতে যাবে ভেবে নিয়েছে। ওকে তার কাছে নিয়ে আসবেই। আখি ছাড়া যে আদ্রিস সব দিক থেকেই অচল। গতকাল রাত্রেও আখির স্মৃতি তাকে বড্ড বেশি বিরক্ত করেছে। তাই তো সকাল সকাল আখির দিদার করবে বলে বেরিয়ে যাচ্ছে। ঋদ্ধিকা হঠাৎ করে এসে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। কাজে যাবে বুঝি? তার আগে আমাকে একটু আদর দিয়ে যাবে না? কই, আখিকে তো কাজে যাওয়ার আগে রোজ তার কপালে ও গালে ভালোবাসার পরশ দিয়ে যেতে। ও না চাইলে জোর করে দিতে। তাহলে আমায় দিবে না? আদ্রিস ওকে নিচ থেকে ছাড়িয়ে সন্দেহপ্রবল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার আর আখির উপর নজর রাখতে? আদ্রিসের প্রশ্নের এদিকে এক প্রকার বিষম খেলো, তবুও নিজেকে সামলে উত্তর দিত, ওই আসলে আখি বলেছিল এসব। এখন তো আমিও তোমার স্ত্রী, আমাকেও দাও তেমনটা। দেখো রিদিকা, আমি আগেও বলেছি আখি আর তুমি এক নও আমার জন্য। এই অভ্যেসটা আমার আখিকে নিয়ে, আর সেটা আমি বদলাতে চাই না অন্য কারোর সাথে। কোথাও যাওয়ার আগে আখির ছোঁয়া পেতেই আমার মন বেশি করে চাই।
প্রথম থেকে ওর ছোঁয়ায় আমি ব্যস্ত দিনের শুরুটা করে থাকি, তাই তাতে অন্য কারো অবস্থান আমি দিতে চাই না। রাগ করো না ময়না পাখি, এই দেখো ভালোবেসে তো কালে হাত রেখেছি, খুশি হওনি তাহলে? হৃদিকা মুখটা ভার করে দাঁড়িয়ে রইল, তাই আদৃশ এবার ওকে খুশি করতে নিজের বুকে জড়িয়ে নিল। কি এবার খুশি তো? খুশি না হলেও দ্বিমিশরে বলে আদৃশকে সম্মতি দিল হৃদিকা। আদৃশ এবার হাসি মুখে কক্ষের বাহিরে চলে আসলো। নিচে এসে দেখতে পেল সাংবাদিক কলি এসে বসে আছে তার অপেক্ষায়। আরে কলি, তুমি হঠাৎ করে এতদিন পর? না, এমনি আসলাম আদৃশ, তোমার নতুন বিয়ের কথা শুনে আর নিজেকে আটকাতে পারলাম না, ভাবলাম দেখে যাই কে সে অঙ্গনা যে আখির জায়গা নিতে সক্ষম হয়ে গেল, কার এমন ক্ষমতা আমার ঊর্ধ্বেও চলে গেল। আদৃশ কলির জবাবে কি বলবে সেটা ভেবে পাচ্ছে না। তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো হৃদিকা। কলি হৃদিকাকে দেখে প্রশ্ন করলো, ও তোমার নতুন বউ নাকি আদৃশ? হ্যাঁ। কোনোরূপ জবাব দিল আদৃশ। ও কলি আবার বেশ তাচ্ছিল্য নিয়েই বলল, হায় রে আখি, কি না পুটানি ছিল তোর ওর তোমাকে নিয়ে। তুমিও তো কম না, আমাকে তো পাত্তাই দিতে না, আর তলে তলে এত দূর। তা আমারও নাম্বার লাগতে পারে হৃদিকার পর, আশা করা যায়, তাই না? কলি, তুমি কিন্তু লিমিট ক্রস করেছ। তোমার অভদ্রতার জন্য আমি বাধ্য হব তোমাকে অপমান করতে। ও হ্যালো মিস্টার আদৃশ, অপমান আপনারা যা করার তো করেই নিয়েছেন, এখন না হয় আমার পালা, প্রস্তুত থাকবেন। আর হ্যাঁ, আমার নাম্বারটা তো আছেই। হৃদিকা পরে কাউকে লাগলে কলমি। নির্লজ্জের মতো অঙ্গভঙ্গিতে কথাটা বলেই চলে গেল কলি। হৃদিকার বুকখানা বেশ মোচড় দিয়ে উঠল অন্য মেয়ের মুখে আদৃশের বিষয় এভাবে শুনে। তাই তো কোনো অন্য প্রতিক্রিয়া না করে আদৃশের দিকে কেমন এক অভিমানী ভঙ্গিতে তাকিয়ে রইল। আদৃশও যেন না বুঝতে পারলো তার চোখের বাণী। এগিয়ে গিয়ে হৃদিকার হাত ধরেই বলল, আর ওই মেয়েটা পাগল, বেহায়া, ওর কথা মনে নিও না তো। আখির পর আমার জীবনে তুমি এলেও তোমার পর আর কেউ আসবে না, প্রমিস। এখন চলি কেমন? কথাটা বলে আদৃশ চলে গেল, তবে মনে পেল না সান্ত্বনা হৃদিকা। ডাগর ডাগর চোখের জল জমা হলো মুহূর্তেই। আদৃতর মনে শান্তি এক মুহূর্তের জন্য খেলা যেতে পারছে না। ট্রাফিকের ওই মুহূর্তটা বলতে পারছে না আদৃত। মনে হচ্ছে হরেক রকম প্রশ্ন, সেই মেয়েটা কি সত্যি আখি ছিল? 6 বছর পর দেশে ফিরে আখির দিদার করার জন্য তার আখি জগল যে বড্ড উঠে পড়ে লেগে গেছে। মনকে আর শান্ত রাখতে পারছে না সে। না, সে তো আখির সামনে যাবে না। চায় না আখি তার সুন্দর জীবনে তিক্ত অতীতের ছায়া নিরাশতা ভোগ করুক। তাই নিজেকে সামলাতে আবারও নিজের ডায়েরি খুলল। আখির স্মৃতিতে বিভোর থাকা ক্ষণগুলো যে সে এই ডায়েরিতেই ফুটিয়ে তুলেছে প্রায়। তাতেই যে মনে অল্প প্রশান্তি নিয়ে আসতে পারে। আজও তাই করতে চাইল। তবে লিখতে গিয়ে ডায়েরির শেষ পাতায় চলে এলো আদৃত। বেশ বিরক্ত করলো আদৃতকে উক্ত দিকটা। প্রিয়সীকে নিয়ে ভালোবাসার মোহিত ক্ষণে কোনো কিছুর কমতি সহ্য হয় না আদৃতের। তাই তো উঠে বেরিয়ে গেল গাড়ি নিয়ে নতুন ডায়েরি আনার প্রয়োজনে। সংসার আর হাসপাতাল দুটোতেই কেমন জানি গুলিয়ে গিয়েছিল আখি। হাসপাতাল পড়ে তার সমস্ত সময় ছিল আদৃশের জন্য, তাই নিজের জন্য আলাদা সময় বের করার সুযোগ ছিল না তার। আদৃত জীবন থেকে চলে যাওয়ার পর ডায়েরি লেখাটা একরকম ছেড়েই দিয়েছিল আখি। আজ হঠাৎ করে আর ডায়েরি লিখতে মন চাইল আখির। একাকিত্ব জীবনের নতুন ক্ষণগুলো ফুটাবে তাতে ভাবনাতে মস্তিষ্কে নাড়া দিতেই চলে এলো একটা ডায়েরির খোঁজে। এটা 6 বছর আগে সেই দোকান। সেখানে প্রবেশ করতে পুরাতন স্মৃতি কেমন করে জানি মন নাড়িয়ে গেল। প্রবেশ করতে আখির চোখ গেল একটা ডায়েরির উপর। হাত বাড়িয়ে সেটা আনবে, তখনই সেটাতে অপর পাশ থেকে অন্য একজন ধরে নিল। আচমকা টানে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে স্থির হয়ে রইল। সেই চেহারা, সেই ব্যক্তিত্ব, সেই মনের অনুভূতি যা 6 বছর আগে কোথাও হারিয়ে গিয়েছিল। দুজনেরই মুহূর্ত যেন থমকে গেল এখানেই। নিজেরা নিজেদের দ্রুত গতির সে বুকের কম্পনটা আলাদা করে অনুভব করতে পারছে। পাগল করার সে ধ্বংসাত্মক অনুভূতি দুজনেরই চোখে প্রেম অনলের যোগান দিল। জল রূপে তা ভরে গেল নয়ন জোড়ে। বেরিয়ে আসার উপক্রম হলো। দূরে থাকা গলায় থমকে যেতে চাওয়া অধরে দুজনেই বাণী ফুটিয়ে নিল একে অপরের নাম। ডাক্তার আদৃত, আখি। দুজনেরই ধ্যান ভঙ্গ করে দোকানদার বলে উঠল, আরে ভাইয়া আপু, আপনারা আজ এত বছর পরে আবারও দুজন একসাথেই। সেই দিনের ঘটনা আমি এখনও ভুলিনি। তা আজকে কিন্তু এই ডায়েরির একটাই ফিস রয়ে গেছে, যে কোনো একজনকেই ত্যাগ করে নিয়ে যেতে হবে। দোকানদারের কথার প্রতি উত্তরে আদৃত্যের দিকে দৃষ্টি প্রখর রেখে আখি বলে উঠল, ত্যাগ তো শুধু আখিই করে এসেছে, আর আজও করবে। অতঃপর আখি ডায়েরিটা ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে আসলো সেখান থেকে। চোখের জলগুলো বাধাহীন হয়ে নেমে এলো।
আদৃত ভাবলেশীন হয়ে দাঁড়িয়ে রইল। চোখ বেয়ে তারও অজস্র জল নেমে এলো। আঁখি বাড়ি চলে গেল। চোখের জল আর বইতে দিল না, যন্ত্রণাকে গায়ে মাখিয়ে নিল। নিজ কক্ষের কাবার থেকে আদৃত্যকে নিয়ে লেখা ডায়েরিটা স্টোর রুমে নিয়ে গেল নিজ হাতে। ওখানের একটা থাক, এর উপরে ডায়েরিটা রেখে দিল খুব যত্ন সহকারে। অল্পক্ষণ ডায়েরিটার উপর দৃষ্টি স্থির রেখে বলল, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি ডাক্তার আদৃত্য। আপনি জীবন থেকে চলে যাওয়ার পর নিজেকে গোছাতে অনেকটা সময় লেগে গেছে আমার, অনেক শ্রম দিতে হয়েছে আমাকে। সেই প্রসেসটাই এতটাই ভেঙে পড়েছিলাম যে নিজের প্রাণ ত্যাগ করা চিন্তা করতেও দ্বিধাবোধ করিনি। হ্যাঁ, সেদিন মরতে বসেছিলাম, তবে আমি আদৃশ হয়তো নিজে ভেঙে চুরমার করবে বলে বাঁচিয়ে নিয়েছিল। আপনাকে ছাড়া কখনোই দ্বিতীয় জনের চিন্তা আমি করিনি, আর না চেয়েছি তা করতে। আদৃশ তো মাতোহারা ছিল আমার প্রেমী, আমার নামে পাগলের মতো বন্ধু হিসাবে ছায়ার মতো পাশে ছিল সর্বক্ষণ। ভালো লাগতো তাকে, কিন্তু কখনো ভালোবাসার অনুভূতি আসেনি তাকে নিয়ে। ও তো ভালোবাসতে বাধ্য করেছিল আমাকে। আমি তাকে ফিরিয়ে দিলে সে আমায় প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চেয়েছে। তখন ওর মধ্যে আমি নিজেকে দেখেছি, নিজের কষ্টটা উপলব্ধি করতে পেরেছি। ও আমাকে এত বড় যন্ত্রণা কাটিয়ে উঠতে সক্ষম করেছিল, তাই আমি পারিনি সে একই যন্ত্রণা ওকে ফিরিয়ে দিতে। জীবন তো আর থমকে থাকে না, ওর পাশে গেলে আমার মনের যন্ত্রণা অনেকটা কম থাকতো। তাই নিজের যন্ত্রণা ভোলা, তাকে সেই কষ্টের বেড়াজালে পড়তে না দেওয়ার প্রসেসটাই আমি এগিয়ে যাই জীবনে। ভেবেছিলাম আর কখনো কাউকে ভালোবাসবো না, কাউকে জীবনে জড়াবো না। ভাবনার বিরুদ্ধে গিয়ে জীবনে ভালোবাসার ফুল দ্বিতীয়বারও ফুটলো আমার জীবনে। আদৃশের প্রতিদিন দিতে গিয়ে নিজেকে দ্বিতীয়বার সুযোগ দিলাম আমি। ওর সাথে থাকতে গিয়ে, মনকে ওর সাথে মানিয়ে নিতে গিয়ে ভালোবাসার বেড়াজালে আবদ্ধ হলাম আবারও। মন ভাঙার কষ্ট দ্বিতীয়বার সহ্য করার ভয়ে ওর প্রেমে সব ত্যাগ স্বীকার করলাম। ওর হাত ধরে চলে আসলাম বহুদূর, তবে নিয়তি যে ঘুরিয়ে এনে সেই পীড়াটাই আমাকে ফিরিয়ে দিল। কেন ছেড়ে গেলেন আমাকে? আজ আপনি থাকলে হয়তো এত কিছু হতোই না আমার সাথে। অনুভূতির মার প্যাসে এভাবে গুলিয়ে যেতাম না আমি। কখনোই আদৃশ আসতো না আমার জীবনে, আর আমার এই পরিণতি মোটেও হতো না এরকম। কথাগুলো বলে দীর্ঘ একটা নিঃশ্বাস ত্যাগ করলো আঁখি। চোখের অবাধ্য জল মুছে বলল আবারও, 6 বছর পর আপনাকে এভাবে আবারও দেখতে পাবো আমি ভাবিনি। তবে সত্যি বলতে কি জানেন, আপনাকে ছাড়া বাঁচতে শিখে গেছি, আর আদৃশকে ছাড়াও এখন বাঁচতে শিখে নিতে হবে। এই জীবনে আর কখনো কাউকে জড়িয়ে নিব না। আপনারা ভালো থাকেন দূর থেকেই চাইব। তারপর পুরনো সকল তিক্ত স্মৃতির ভার স্টোর রুমের ভিতর রেখে বাহির থেকে তালা দিল আঁখি। নিজ কক্ষের দিকে যেতে নিলে এক কাজের লোক এসে বলল, ম্যাম, আদৃশ নামের কেউ আপনার সাথে দেখা করতে এসেছেন। আপনার সাথে দেখা করতে চান উনি। ওকে বলো চলে যেতে, আমি দেখা করতে চাই না ওর সাথে। গার্ডদের বলে দাও ও যাতে কোনোরূপ বাড়িতে ঢুকতে না পারে। কথাটা বলে আঁখি কক্ষে চলে এলো। আঁখির এত পাশে এসেও তাকে এক পলক দেখতে পাওয়া ভাগ্যে জোটাতে পারল না আদৃশ। কাজের লোকের কথা অনুযায়ী গার্ডেরা তাকে বাড়িতে ঢুকতেই দিল না। আদৃশের অনেক জোরাজুরির পরেও রাস্তায় দাঁড়িয়ে অসহায়ের মতো ফেলফেল দৃষ্টিতে আঁখির বাড়ির দিকে তাকিয়ে আছে। কোথাও দিয়ে যদি আঁখির একটা ঝলক দেখতে পাই। বাড়ির বাহিরে আদৃশ দাঁড়িয়ে আছে। আজ 2 দিন ধরে তাকে চোখে চোখ জোড়ায় না আঁখি। বুকটা কেমন আনসান করে, নিজের চোখগুলো যেন অবাধ্য হয়ে যায় এবার। হুট করেই তো কাউকে মন থেকে মুছে ফেলা যায় না, সে যতই ক্ষত দিয়ে থাকুক না কেন। তাই মনের অল্প সান্ত্বনার সন্ধানে বারান্দার একপাশে গিয়ে দাঁড়িয়ে বাহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো আঁখি। যদি আদৃশের অগোচরে হলেও তাকে এক নজর দেখার অন্তত সুযোগ পায়। আশাটা নিয়ে বাহিরে তাকালে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকতে দেখল তার মন জুড়ে বসবাস করা সেই বিশ্বাসঘাতক পুরুষকে। বুকে চিনচিন ব্যথা অনুভব করতে পারছে আঁখি। চোখ দিয়ে আবারও জল নেমেছে। অপেক্ষার অবসান ঘটে গেল আদৃশেরও। মনে সে অসীম আকাঙ্ক্ষা এক নিমিষে পূরণ হয়ে গেল। ঠোঁটের কোণে এক সিলতে হাসির ঝলক ফুটে উঠল। তার হৃদয় হরণী তার ফুলপরীকে সে অবশেষে দেখতে পেয়েছে। আদৃশের সাথে চোখাচোখি হতে সেখান থেকে পালিয়ে গেল আঁখি। নিরাশতা চেয়ে গেল আদৃশের মনে। মুখের হাসিটা পলকে উদাও হলো। দৃঢ় বিশ্বাসের সহিত বলল, আমি জানি আঁখি, তুমি আমাকে ভালোবাসো। তার পরিধি কতটুকু তা পরিমাপ করার ক্ষমতা আল্লাহ তাআলা ব্যতীত কারণে। আমি জানি তুমি আমার থেকেও দূরে থাকতে পারবে না। তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আর তুমি আসবেই আমার কাছে। অনুভূতির তলে দমে পড়ে কাঁদছে আঁখি। আদৃশের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আবারও চোখের সামনে আনাগোনা করতে শুরু হয়েছে। কান্নায় ভেঙে পড়ে বেশ চিৎকার করে বলছে, কেন আদৃশ, কেন
কেন এমনটা করলে? কেন? কেন এই জীবনে আসলে তুমি? আর কেনই বা এভাবে ছেড়ে চলে গেলে? আমি তো তোমাকে জীবনে চাইনি। নিজে থেকে কেন আসলে আমাকে আশ্রয় দিতে? আর কেনই বা নিজ থেকে আমার জায়গা অপরকে বসিয়ে দিলে? এটাই কি ভালোবাসা ছিল তোমার আমার প্রতি? একসাথে কি দুজনকে আদৌ ভালোবাসা যায়? অপরকেই যখন নিয়ে এলে তবে কেন আমার পিছন পড়ে আসো? কিভাবে আশা করো আমি তোমার পাশে অন্য কাউকে মেনে নিব? তা মেনে নিতে পারা কি খুবই সহজ? অসাধ্য কিছু নয়। না আদৃশ, তোমার পাশে কখনোই কাউকে মেনে নিতে পারবো না আমি। এতে তোমাকেও ছাড়তে দ্বিধা নেই আমার। যার শরীরে অন্য নারীর ছোঁয়া, সে আর যাই হোক না কেন, সে আমার হতে পারে না। মধ্যরাতে ড্রিঙ্কস করে বাড়ি ফিরেছে কলি। হেলদুল খেয়ে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। বাড়াই বাড়িতে একা থাকে কলি। আজকে অতি খুশিতে ড্রিঙ্কস করেছে সে, কারণ আগামীকাল সকালে আঁখি আদৃশের উপর থেকে তার অপমানের শোধ তুলবে, তাদের ব্যক্তিগত খবর পাশ করে। অতিরিক্ত খুশিতে মনের সুখে বিছানায় এসে ঢলে পড়েছে শান্তির এক ঘুম দিবে বলে। এদিকে ঘরের বাতি বন্ধ করতেই ভুলে গেছে সে। ঘুমে ব্যাঘাত ঘটায় উঠে আসে বাতি বন্ধ করার সুবিধার্থে, কিন্তু সুইচে হাত দেওয়ার পূর্বে পুরো ঘর অন্ধকারে চেয়ে যায়। বিদ্যুৎ চলে গেছে ভেবে কলি। তখনই কক্ষে কারো উপস্থিতি টের পায় সে। বেশ ঘাবড়ে গিয়ে ফোনের টর্চ জ্বালতেই পিছন থেকে মাথায় কিছু ভারী আঘাত পায় সে। মুখ থুবড়ে পড়ে ফ্লোরে। মাথায় হাত দিয়ে কোনোরূপ পাক ফিরে দেখার চেষ্টা করতে লাগলো সেই ঘাতকারী ব্যক্তিকে। ফোনটা হাত থেকে ছিটকে পাশেই পড়ে গিয়েছিল তার। টর্চের আলোয় রুমটা অল্প প্রজ্বলিত হলো। সে আলোয় সে স্পষ্ট দেখতে পেল কালো হুডি পরিহিত কেউ একজন তার সামনে দাঁড়িয়ে। মুখে কালো মাস্ক, উপর থেকে অন্ধকার কম নয়, তাই তাকে একদমই চিনতে পারছে না কলি। কালো হাত মোজায় আবৃত হাতে ধারালো একটা দাঁড়িয়ে আছে। কলির মনে বড্ড ভয় জোগান দিল। মৃত্যু ভয়ে বুকের কম্পনের গতি যেন বেড়ে গেল। কাঁপতে থাকা অধরে জিজ্ঞেস করলো তাকে, কে তুমি? আমাকে কেন মারছ? প্রমত্ত অঙ্গনা, তোর মৃত্যু। প্লিজ আমাকে মেরো না। আমি তোমার কি এমন ক্ষতি করেছি? জবাবদিহি করা আমার একদমই পছন্দ না। কলিকে আর কিছু করার বা বলার সুযোগ না দিয়ে তার মুখ চেপে দৌড়ে টান দিয়ে চালিয়ে দিল সেই অজ্ঞাত ব্যক্তিটি কলির গলা বরাবর। মৃত্যু যন্ত্রণা মসরাতে শুরু করলো কলি। বেজা নয়নের রাতের আধারের ঘনত্ব নামছে আদিত্য। আজকের রাতে যে চারটাও লুকিয়ে গেছে মেঘাতলে। তারারাও যেন আজ দেখা দিবে না পণ করেছে। খুটখুটে অন্ধকার এক রাত, ঠিক যেন আদৃত্য জীবনেরই বাস্তবতা। চাঁদ ব্যতীত রাত যেমন ঘন অন্ধকার, এক দুঃস্বপ্ন আঁখি ব্যতীত আদৃত্যের জীবনও যে ঠিক তাই। আজ 6 বছর পরে ভালোবাসার সেই মানুষটাকে এত কাছ থেকে দেখে কোনো মতে তার স্মৃতি কাটিয়ে উঠে সক্ষম হচ্ছে না। চোখের জল থামার নামে কই নিতে চাইছে না। বুকের হাওয়া ব্যথার পরিমাণ কাউকে বলে বোঝানোর সীমান্ত পেরিয়ে গেছে। অসীমে পীড়ার চাইতে তাৎক্ষণিক মৃত্যুটাই হয়তো বেশ সহজ, এমনটাই মনে হচ্ছে আদৃত্যের। বেঁচে থাকা সব আশাই যেন মরে গেছে তার। সেও যে মরতে পারে না। মা বাবা, দায়িত্ব আর দিনের কাছে বাধা পড়ে আছে যে আদৃত্য। তবে এভাবে বেঁচে থাকা মৃত্যু যন্ত্রণা চাইতেও ভয়াবহ লাগে তার কাছে। রোজ রোজ প্রেম দহনে পড়ে মরতে হয় আদৃত্যকে। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাই হয়তো তার কপালে লিখন। বাস্তব জীবনে কেউ কারো ভালোবাসে এতটা তলায় নিজে কাউকে ভালোবেসে এতটা গভীরে চলে না গেলে কখনোই তা মেনে নিত না আদৃশ। ভাবনার ফাঁকে হঠাৎই পাশে কারো উপস্থিতি পেয়ে তার অগসরে চোখ মুছে নিল আদৃত্য। আদৃত্যের কাঁধে হাত রেখে বলল সিয়াম, জীবনে 30 বছর পার করে দিলি আদৃত্য। আজকাল তো ছেলেমেয়েরা 15টা বছরও অপেক্ষা করতে পারে না। প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, জীবনে নতুন মানুষের আগমন ঘটায়। সেখানে জীবনে 30টা বছর তুই একাই পার করে দিলি। আখিও তো বিয়ে করে নিয়েছে। তোকে তো আখি পাগলের মতো ভালোবাসতো। জানি না কেন তোকে ছেড়ে দিল। তাও তো নিজের জীবনে এগিয়ে গিয়েছে আখি বল। জীবন কারোর জন্য আসলে আটকে থাকে না আদৃত্য, দ্বিতীয় সুযোগ জীবনকে না দিয়ে থাকে। দেখ, আমিও তো মিতালিকে কতটাই না ভালোবাসতাম, কিন্তু ও আমায় কি করলো, ধোকা দিল। আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে চলে গেল অন্যের হাত ধরে। ও চলে যাওয়ার পর কতটা ভেঙে পড়েছিলাম তোর কি মনে আছে? তারপরেও আমার জীবনে এলো ঈশিকা। তাকে পেয়ে নতুন করে ভালোবাসতে শিখলাম, তাকে নিয়ে বাঁচতে শিখলাম। আবারও নিজেই তো তুই তোর বোনকে আমার হাতে তুলে দিলি। আজ আমাদের বিয়ের 5টা বছর, 2টা বাচ্চা হয়েছে আমাদের। সুখের সংসার করছি আমি। কই
আমার জীবনে তো কোনো তিক্ততা রয়ে যায়নি। আমার কথা শোন, এত বছর পর যখন দেশে ফিরেছিস তখন আবার বিয়েটা করে ফেল। নিজের জন্য না হলেও আব্বু আম্মু ঈশিকা এদের সুখের কথা ভেবে না হলে করে নে। বিষয়টা তোর জন্য সহজ বলে মনে হলেও আমার জন্য কিন্তু মোটেও সহজ না সিয়াম। আমি জীবনে একজনকেই ভালোবেসেছি, আর আমার সে একজনকেই চাই। সে ব্যতীত জীবনে আমি চাইলেও কাউকে জড়াতে পারবো না। মৃত্যুর আগ অবধি আমি ওকেই শুধু চেয়ে যাব। আমি যার জন্য বয়সে ওর জন্য বয়সের দোষ হতে পারি ওর এক সময়কার আদম্য এক কৌতূহল, কিন্তু ও আমার কাছে আমার ভালোবাসা। আমার চাই তো শুধু ওকেই চাই, ও নয়তো কেউই নয়। তুই আখির জন্য না তো ওর বয়সের দোষ ছিলি, আর না তো কোনো কৌতূহল। আখিও তোকে অতটাই ভালোবাসতো যতটা তুই বাসিস। জানি না আখি তোকে কেন ছেড়ে দিল, তবে যতটুকু আমি জানি ওর ভালোবাসা তোর জন্য মিথ্যে বা কোনো মোহ ছিল না। জানি না কী ছিল, কেন আর কিভাবে, তবে এটাই সত্য, ওর জীবনে অনেক এগিয়ে গেছে। ওর জীবনে এখন আমার আর কোনো অস্তিত্ব নেই, আর আমিও সুন্দর জীবনে ব্যাঘাত ঘটাবো না। দূর থেকে ওকে ভালোবেসে যাব। তুই প্লিজ যা এবার, আমাকে একা থাকতে দে। আর সবাইকে জানিয়ে দিস আমাকে যেন কেউ বিয়ের জন্য জোর না করে। জানি না কি করে বসবো। পরদিন। স্যার, আপনি বলেছিলেন শহরের বর্তমান সময়ের খ্যাত সার্জনদের লিস্ট আপনাকে দিতে। এখানে নাম করা 6 জনই বেস্ট। এদের মধ্যে ডাক্তার আখি শীর্ষে অবস্থান করেছেন। আখি নামটা শোনা মাত্রই ডাক্তার আশরাফ খান বুকে তীরাঘাত অনুভব করলেন। অল্পক্ষণেই চোখে বাসা বাঁধল তার জল। অবাধ্য সন্তানের নামের অবস্থান দেখে খুশিতে আত্মহারা হবে না, অগোচরে চোখে জল ফেলবে না, তার নামে তাচ্ছিল্যের কয়েকটা বাক্য জুড়ে দিবে। কোনো কিছুই সঠিক দিশা পেলেন না ডাক্তার আশরাফ খান। লোকটা আরও বলল, তাছাড়া ডক্টর লিমন, উনিও আখি ম্যাডামের বরাবরই অবস্থান করছেন। ডক্টর আদৃত্য, উনি আমাদের এখান থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। দীর্ঘ 6 বছর উনি আমেরিকাতে ছিলেন, সেখানে উনি বেশ সফলই ছিলেন, খোঁজ নিয়ে জানা গেছে, তাই ওনাকেও লিস্টে লেখা হলো। উনি গতকাল সকালে দেশে ফিরে এসেছেন। কোলের মরদেহ ফ্লোরে পড়ে আছে, নিষ্প্রাণ দেহ, চোখ উন্মুক্ত, চারদিকে দেওয়ালে দিয়ে বেশ বড় করে লেখা প্রমত্ত অঙ্গনা। কেসটা বিচলিত করলো ইন্সপেক্টর জিসানকে। 6 বছর আগে একজন পুরুষের পাশে একই নাম লেখা পাওয়া যায়। অনেক তদন্তের পরও সেই অজ্ঞাতকে এখনও পাওয়া যায়নি। 2 বছর পর কয়েকটি পর পর তাদের পাশে সেই একই নাম পাওয়া গিয়েছিল, দিয়ে লেখা ছিল প্রমত্ত অঙ্গনা। আর আজ 4 বছর পর আবারও পাশে একই নাম দেখে বেশ চিন্তিত হয়ে গেল জিসান। কে এই প্রমত্ত অঙ্গনা? কেন সে এভাবে করছে? আর এত নিখুঁত তার কাজ যে কোনো প্রমাণ এখন অবধি পুলিশ খুঁজেই পায়নি তার বিরুদ্ধে। কক্ষের বারান্দার একটা কোণে অবস্থান নিয়েছে আদ্রিস। আজ অনেক দিন পর হাতে আবারও সিগারেট নিয়েছে। প্রতিটি নেশাক্ত চুমুক মনে করিয়ে দিচ্ছে আখির স্মৃতি। আচমকাই উৎফুল্ল হাসিতে তার গালে ফুটে ওঠা সে টুলটা আজ খুব করে অদরে ছুঁয়ে দিতে মন চাইছে আদ্রিসের। চোখের সামনে বাড়ছে আখির হুটহাট করে বেড়ানো দুষ্টমিগুলো, কানে যেন বারবার বেজে উঠছে খিলখিল করে মুক্ত ঝরানো তার সেই হাসির স্বর। আখির এভাবে আদ্রিসকে ছেড়ে নেওয়া মেনে নিতে পারছেই না সে। জীবনে যতই যে এসে যাক না কেন, আখি যে তার জন্য আল্লাহ ব্যতীত সকল কিছুরই ঊর্ধ্বে। আদ্রিসের জীবন জুড়ে এমন কিছু নেই যার স্পর্শ তাকে আখির কথা প্রতিনিয়ত মনে না করিয়ে দেয়। আখিকে ছাড়া এক একটা দিন 1000 বছরেরও সমান মনে হচ্ছে আদ্রিসের কাছে। আখিকে ফিরিয়ে তার আনতেই হবে, যতই যা অসাধ্য তাকে সাধন করতে হোক না কেন সে করবে ভেবে নিয়েছে। হঠাৎ করেই পিছন থেকে তাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল হৃদিকা। আদ্রির সিগারেট ফেলে পাক ফিরে হৃদিকাকে বিনা বাক্যে বুকে টেনে নিল। তার স্পর্শে আখির ছোঁয়া অনুভব করতে চাইল, তবে ব্যর্থ হলো। আখির ছোঁয়া পৃথিবীর এমন কোনো নারী নেই যার সংস্পর্শে গিয়ে ভুলে যাওয়া যাবে। আদ্রিস শান্ত গলায় বলল, এবার আমি আখিকে খুব ভালোবাসি হৃদিকা। আখির হাসপাতালে যাওয়ার রাস্তাটা পড়ে আদ্রিসের বাড়ির সামনে দিয়েই। ভালোবাসার মানুষটির বাসস্থানের সামনে দিয়ে যেতেও বুক কাঁপে আখির বারবার। কতটা হাস্যকর ব্যাপার না? এক সময় এটাই ছিল তার স্থায়ী ঠিকানা, তার স্বপ্নের মহল। সে মহল আর সে রাজপুত্র উভয় যে এখন অন্য নারীর রাজত্বে। কথাটা ভাবনায় আসলে বুক ফেটে কান্না নেমে আসে আখির।
রোজ যাওয়ার সময় বাড়িটার উপর চোখ বুলিয়ে যায়। আজও সেদিকটায় যাওয়ার ক্ষণে চোখ উঁচিয়ে গাড়ির জানালা দিয়ে বাড়িটার দিকে তাকাতেই চোখ গেল আঙ্গাঙ্গি করে দাঁড়িয়ে থাকা যুবক আর রমণীর উপর। চোখ যেন মরিচ পড়ল আখির। বুকের ভিতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল একটা নিমিষেই। তড়িৎ বেগে কান্না এলো, ঠোঁট চেপে তা দমাতে চাইল। চোখ সরিয়ে নিল তাড়াতাড়ি সেই নোংরা দৃশ্য থেকে। আদৃশ এতটা নিচে নামবে জানলে তাকে কখনোই জীবনে জড়িয়ে নিত না। আজকে আখির তার বাবার বলা আদৃশকে নিয়ে কথাগুলো বড্ড বেশি মনে পড়ছে। তার বাবা ডাক্তার আশরাফ খান বলেছিলেন, নোংরাকে কখনো পরিষ্কার করে রাখা যায় না। যার বংশে নরসর তার ভবিষ্যৎ প্রজন্ম মজবুত হবে কিভাবে? শুধু শিক্ষা কারো ডিএনএ পাল্টে দিতে পারে না, বংশের দোষ থেকেই যায়। কথাগুলো এখন আজ হাড়ে হাড়ে মিলিয়ে যাচ্ছে আখির জীবনের সাথে। তবে না, আদিল ভাইয়া তো এমন হননি, ওর শরীরেও তো একই বংশের রক্ত। আসলে সব কিছু ব্যক্তিত্বের উপরই নির্ভর করে। হয়তোবা কাপুরুষ হতে বংশ লাগে না, কয়েকটা লক্ষণই যথেষ্ট। এসব ভাবনার দখলে পড়ে রাস্তা কাটাতে লাগলো আখির। আদৃশের বলা কথাটায় শরীরে জ্বলন শুরু হলো হৃদিকার। স্বামীর মুখে অন্য নারীর নাম, হোক না সে তার প্রথম স্ত্রী, স্বামী তো তারও। স্বামীর বাঘ কোনো নারী অন্যকে দেয়? জ্বলনের ভাবটা দামাচাপা দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করলো হৃদিকা। আদৃশ আবারও বলল, আসলে হৃদিকা, ওকে কতটা ভালোবাসি আমি জানি না। শুধু আমি জানি ওকে ছাড়া আমি থাকতে পারি না। আমার দম বন্ধ লাগে। ও কোনো মতেই ফিরে আসতে চাইছে না, কিন্তু আমিও হার মানব না। ওকে যে করে হোক ফিরতেই হবে। তুমি দেখে নিও, ও আসবে। হৃদিকা আবার মুখ উঁচিয়ে আদৃশকে বলল, এতই যখন ওকে ভালোবাসো তবে আমায় কেন আনলে জীবনে? কেউ সতীনের বাঘ মেনে নেয় না, আমিও তো তাও মেনে নিয়েছি আখির কথা ভেবে, কারণ আমি ওকে যথেষ্ট ভালোবাসি। একসাথে তো থাকতেই পারতাম, কিন্তু ও তো হিংসে করে চলে গেল আমায়। এতে আমার বা তোমার কোনো তো দোষ নেই। খবরদার, যদি ওকে হিংসুটে বলেছ তো বলে যেও না। ও আমার প্রথম স্ত্রী, আমার মনের রানী। ওর বিরুদ্ধে কোনো একটা শব্দও আমি সহ্য করতে পারবো না। আদৃশ বেশ রেগে গিয়ে হৃদিকাকে নিচ থেকে ছাড়িয়ে দিল। কর্কশ স্বরে কথাগুলো শুনিয়ে চলে গেল। হৃদিকা বেশ অবাক হলো আদৃশের ওর সাথে করা এমন আচরণে। আজ 1.5 বছর দূরে আখি আদৃশের সাথে থাকছে হৃদিকা। কই, কখনো তো আখির সাথে এমন আচরণ করতে দেখেনি আদৃশকে। আখি বরং অনেক রাগ অভিমান করতো আদৃশের সাথে, কিন্তু আদৃশ, সে তো সর্বকালের বিবেকী ছিল আখির। তার রাগ অভিমান আনায়াসে সব মেনে নিত। কত আদর ভালোবাসা ছিল তার আখির প্রতি। তবে হৃদিকার ক্ষেত্রে তা কেন মিলছে না? হৃদিকাও তো তার স্ত্রী, আখির মতোই, তবে কেন ভেদাভেদ? সেদিন আদৃশের সামনে আখি মারল হৃদিকাকে, কিন্তু আদৃশ তো তাকে তেমন কিছুই বলল না। আর আজ হৃদিকার বলা আখির বিরুদ্ধে অল্প একটা শব্দ সহ্য হলো না আদৃশের। আখি আদৃশের ডিভোর্সের খবর মিডিয়াতে চলে গেছে। কাজে পৌঁছানোর পর থেকে অনেক জবাবদিহিতার সামনে পড়তে হয়েছে আখিকে। চারদিকেই খবরটা ছড়াছড়ি পেয়ে গেছে অল্প সময়ে। তবে উক্ত বিষয় থেকে বেশি চিন্তিত করেছে আখিকে অন্য কিছু। কলি তো মারা গেছে, তবে খবরটা কে পাশ করলো? কলির মৃত্যু সংবাদের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে সক্ষম হয়নি। তার উপর থেকে এসব সকাল হতে না হতেই ফেসবুকে কলির মৃত্যুর সংবাদ পায় আখি। যতটুকু আখি জানে, কলি খবরটা পাশ করেনি। তবে কে করলো এমনটা? প্রশ্নটা বড্ড বিরক্তি নিয়ে এলো আখির মস্তিষ্কে। কলির মৃত্যু, এদিকে আখি আর নিজের বিচ্ছেদের ব্যাপারটা জানিয়ে এখনও তাদের নিজেদের মধ্যেই কথা হয়নি ভালো করে। তা মিডিয়া চর্চার বিষয় হয়ে দাঁড়ালো। ইতিমধ্যে আশেপাশের লোক সমালোচনা শুরু করে দিয়েছে বিষয়টা নিয়ে। বড্ড লজ্জা লাগছে আদৃশের কাছে। কে পাশ করলো তবে ব্যাপারটা? কলি তো মারা গেছে, তার মৃত্যুর 16 ঘন্টা পর খবর বের হয়েছে। তবে এমনও হতে পারে খবরটা কলি আগে তার স্টাফকে দিয়ে রেখেছিল, আর তারাই হয়তো খবরটা ফাঁস করেছে। এমন ভাবনা এলো আদৃশের মনে। কিন্তু চিন্তার বিষয় হলো, কলিকে কে মারল? তাও তার কক্ষের দেওয়ালে প্রমত্ত অঙ্গনা লেখা পাওয়া গেছে। আদৃশ অনেক সময় আদর করে আখিকে প্রমত্ত অঙ্গনা বলে ডাকত, কারণ আখি আদৃশকে নিয়ে বেশ পাগলামি করতো তাই। কিন্তু তার আখি কারো খুন করতে পারে না জানে আদৃশ। তবে সেই প্রমত্ত অঙ্গনা আসলে কে? স্যার, আপনি তো এবছর 3 জন নতুন সার্জন নিতে চেয়েছিলেন আমাদের হাসপাতালে, তাই তো বেস্টদের লিস্ট চাইলেন। এখন যে সবার থেকে খ্যাত, যে আমাদের হাসপাতালের জন্য গর্ব হয়ে দাঁড়াবে, তাকেই আনতে চাইছেন না। ডাক্তার আখি ব্যতীত বাকি যে কাউকে আপনি সিলেক্ট করে নিলেন কেন স্যার? আমাকে কাজ শিখালে এসো না ডাক্তার রায়হান, বলে যেও না আমি সবার সিনিয়র, হাসপাতালের ওনার।
সরি স্যার, কিন্তু ন্যায় আর সত্যের শিক্ষা আপনার কাছ থেকে পাওয়া আমার। আপনি আমার গুরু, আমি আপনার অনেক সম্মান করি, কিন্তু এই বিষয়ে আপনার সাথে মত মিলাতে পারলাম না আমি, তাই দুঃখিত। ব্যক্তিগত জীবনকে কখনো প্রফেশনাল লাইফে না জড়ানোর শিক্ষা আপনিই দিয়েছেন, সেটা এখন আপনি নিজেই ভুলে গেলে বাকিরা কি শিখবে স্যার আপনার কাছ থেকে? আপনার হাসপাতাল, আপনার যা ইচ্ছে তাই করবেন, আমি শুধু আমার মতামত জানালাম। সরি স্যার, আমার ডিউটি আছে। কথাগুলো বলে চলে গেলেন ডাক্তার রায়হান। দাতব মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন ডাক্তার আশরাফ খান। আখি আদৃশের বিচ্ছেদ হতে চলেছে খবরটা জানতে পেয়ে অবাকের শীর্ষে পৌঁছালো আদৃত। পরিষ্কার জানানো হয়েছে সেখানে লয়ার আদৃশ রহমান প্রথম স্ত্রী রমতে দ্বিতীয় বিয়ে করে নেন, যার ফলস্বরূপ তার প্রথম স্ত্রী ডাক্তার আশরিয়া আঞ্জুম আখি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে উনি স্বামীর ঘর থেকে আলাদা অবস্থান করছেন। খবরটা শুনে যেন আদৃতের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজের কানেও চোখে বিশ্বাস করতে পারছেন আদৃত, যার সুখের জন্য নিজের জীবন অন্ধকারে ভরে নিল আর সেই দুঃখের সাগরে বাড়ছে। বেবে রক্ত জ্বলে উঠল আদৃতের। ইচ্ছে করলো এখনই গিয়ে আদৃশের প্রাণ নিজ হাতে নিয়ে নিক। সাহস হলো কি করে আদৃশের তার সুখ পাখিকে প্রিয়দান করার? না পারল না আদৃত নিজেকে সংযত করতে। পিছন থেকে মা ডেকে উঠল, আদৃত বাবা, কোথায় যাচ্ছিস? লম্পটকে তার জায়গা দেখিয়ে দিতে। ছেলেকে কখনো এমন রূপে বা এমন কথা বলতে কোথাও বেরোতে দেখেনি শায়লা মির্জা। অত্যন্ত শান্ত আর গম্ভীর চরিত্রের অধিকারী ডাক্তার আদৃত, কিন্তু আজকে যেন কোনো আলাদা এক আদৃতকে দেখতে পেলেন উনি। মেয়ের বিষয়ে নিউজ দেখে ব্যথা তো হলো বাবার মন। এই বয়ে যে মেয়ে সে আবদার মেনে নিতে নারাজ ছিলেন উনি। কলিজার টুকরার গায়ে ফুলের টোকার ভয়ও যে এখনও সেই বাবার হৃদয়ে সম পরিমাণে রয়ে গেছে। সন্তানেরা মা বাবাকে পলকে পর করে দিতে পারল, মা বাবা যে কখনো পারেন না তাদের জীবন থেকে মুছে ফেলতে। আদৃশ বেশ চিন্তিত হয়ে বসে আছে। কাজে আসলেও মন লাগছে না তার। হঠাৎ কেউ সেখানে প্রবেশ করলে চোখ তুলে তাকালো। 6 বছর পর ডাক্তার আদৃতকে দেখে চমকে যায় সে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ডাক্তার আদৃত আপনি? 6 বছর পর? হ্যাঁ আমি। হয়তো আল্লাহই আমাকে এখানে আনিয়েছেন আখি সুখে আছে আমার এই ব্রুমটা ভেঙে দেওয়ার জন্য। আপনি কি বলতে চাইছেন ডাক্তার আদৃত? আদৃতরা আবার অতিরিক্ত রাগে এগিয়ে গিয়ে আদৃশের গলা চেপে ধরে বলল, সহজ ভাষা বুঝিস না তাই না? তুই ভালোই জানিস আদৃশ আখিকে নিয়ে আমি কতটা সিরিয়াস। ভুলে যাস না সেদিন আখির সামনে না এলে তোর হাত উপড়ে ফেলতাম। আখির হাত ধরে টান দেওয়া নিয়ে, যেটা শুধু অল্প একটা কারণ ছিল। সেই জায়গাতে আখির পাশে তোকে মেনে নিয়েছি শুধু আখির সুখের কথা ভেবে। কিন্তু ভুলে যাস না আমি সেই আদৃত, এখনও আখিকে ততটাই ভালোবাসি। ওর গায়ে ফুলের আসরও সইব না আমি। ডাক্তার আদৃত, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। শক্তি শুধু আপনার শরীরে নেই, আমারও আছে। আপনার সম্মান করছি বলে ভাববেন না ভয় পেয়ে আসি। আখি আমার স্ত্রী, আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি কথা না বললেই খুশি হব। কথাটা কানে যেতে ধাক্কা মেরে আদৃশকে ফ্লোরে ফেলে দেয় আদৃত। জাজালো কণ্ঠে বলল, এখনই দেখিয়ে দিতে পারতাম কার গায়ের জোর কত বেশি। তবে তোর মতো কাপুরুষের গায়ে হাত তুলে আমি নিজের হাত নষ্ট করতে চাই না। আর কথা রইল আখির, পেয়ে যার মর্ম করতে পারিসনি তাকে ফিরে পাওয়ার আশা কি করে রাখিস? আখিকে দ্বিতীয়বার ফিরে পাওয়ার ভ্রমে থাকিস না, ভালো হবে না তোর জন্য। আদৃত চলে আসলো সেখান থেকে। আদৃশের ভিতর তোলপাড় শুরু করে। আদৃত ফিরিয়ে এসেছে। এখন যদি সে আবারও আখির মন জয় করে যায় তখন কি হবে আদৃশের? না, এত কিছুর বিনিময়ে, এত সাবধানতার পর আখিকে পেয়ে আদৃশ তাকে হাতছাড়া করবে না কোনো কিছুর বিনিময়ে। পাহাড় পরিমাণ দুশ্চিন্তা নিয়ে একটা সার্জারি সেরে এসে বসলো আখি। হাসপাতালটা ছেড়ে দিবে ভাবছে, আর সে রাস্তা দিয়ে আসার সক্ষমতা নেই তার। পারবে না মনের এমন দুরবস্থা রোজ মানিয়ে নিতে। সকালে সেই দৃশ্যটা বারবার চোখে বাড়ছে। এমন কত শত সকালের শুরু এভাবে হতো আখি তার শুধু সেই জানে। একদিন সকালবেলা আখি কক্ষের বারান্দার প্রান্তে দাঁড়িয়ে রাস্তার গাড়ি চলাচল দেখছিল। পিছন থেকে জড়িয়ে ধরে আদৃশ। বেশ অভিমান নিয়ে আখি নিচ থেকে ছাড়াতে চেষ্টা করে তাকে। আদৃশ এদিকে তার গাড়ে পাগলের মতো চুমু দিয়ে যাচ্ছে। ছাড়ো আমাকে আদৃশ, সারা রাত আদর করতে দাওনি, এবার আর ছাড়ছি না তোমায়। কত সরি বলার পরও ছাড় দিলে না তুমি আমাকে। তবে আর নয় অভিমান, অনলি ভালোবাসা। স্মোককারীদের আমি ভালোবাসি না। আমায় তো বাসো না? এমনটা বলো না, তাহলে বুকে বড্ড পীড়া অনুভব হয় ফুলপরি। আমার তো বুকে কখনো পীড়া হয় না। আমি তো রোবট, অনুভূতিহীন, তাই না? আর এমনটা কেন বলছো? বললাম তো ছেড়ে দিব একদম। আর বলো হাত লাগানো না ওসবে। ভেবে দেখে আগে দিনে 4টা খেতাম, এখন 6 মাসে একটা। তোমার জন্য কত বড় পরিবর্তন ঘটিয়ে নিলাম আমি। তুমি কি খুশি নও? না, পুরোপুরি ছাড়তে হবে। তাহলে একটু সময় দাও। আচ্ছা ওকে দিলাম, যতদিন তুমি আমার পাশে না এসে থাকতে পারবে। ওমা, এটা কি বলে? এমনটা হলে তো এই ক্ষণে সিগারেটের বংশ নাশ করলাম জীবন থেকে।
চলো এবার ভালোবাসাই ভরিয়ে দেই তোমাকে। তারপর আদ্রিস আঁখিকে পাজাকোলা করে নিয়ে কক্ষের পানে হাঁটা দিল। দুষ্টুমিতে আঁখি মশরামশরি করছে আর হাসছে। কি করছো আদ্রিস, ছাড়ো না। আরে কাজ আছে তো। আল্লাহ, এই কোন পাগল জুটলো আমার কপালে, ছাড়ো আদ্রিস। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রমত্তঙ্গনা। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।